হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকের আলোচ্য বিষয় হলো আরআরবি এনটিপিসি, যেটা ইউজি লেভেল এক্সাম, সেটা 13 to 14 জুন জিকে জিএস বা কারেন্ট অ্যাফেয়ার্সের যে পার্টটা, সেটা নিয়ে অ্যানালিসিস করব। আজকে টোটালি 3টে শিফটের থাকছে, ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট অ্যান্ড থার্ড শিফট। তো আজকে কী কী কোশ্চেন এসছে সেগুলো নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করছি। তো নতুন আমি টপিক যেটা ডিসকাস করার আগে একটা দেখুন, আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। আমাদের ডাব্লিউবিপি, কেপি, তারপরে হচ্ছে ফায়ার, ডাব্লিউবিপিএসসি, এইখানে যে কটা এক্সাম আছে, যে কটা এক্সামের হয়, তারপর পঞ্চায়েত, এগুলোর জন্য যে এক্সামের জন্য যে প্রিপারেশান, তোমরা আমাদের এই ব্যাচে জয়েন করলে তোমরা করতে পারবে। তো কত না, মাত্র 299 টাকা দিয়ে তোমরা টোটাল ব্যাচটা অ্যাফোর্ড করতে পারবে বা পেয়ে যাচ্ছ। তো বেশি দেরি না করে চলে যাবো পরের স্লাইডের দিকে। এবং পরের স্লাইডে যাওয়ার আগে আমি তোমাদেরকে এখানে দেখো, তোমরা কিছু কোয়ারিজ থাকলে এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো, 7866878332 এই নাম্বারটিতে। ওকে, আমি এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলেছে, নিবিড় কৃষি এবং ব্যাপক কৃষির মধ্যে প্রধান পার্থক্য কী? একক ক্ষেত্রফল উৎপাদন এবং শ্রম, মূলধনের বিনিয়োগ। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত বই প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কে লিখেছেন? এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ওকে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই কোশ্চেনটা যে কোনো এক্সাম কম্পিটিটিভ, তোমরা যারা নতুন অ্যাসপিরেন্ট বা কিছু, এই কোশ্চেনটা আসে। তো এটা কী না, এটা কে লিখেছে? দাদাভাই নৌরোজি লিখেছে। ওকে, দাদাভাই নৌরোজিকে ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বা ভারতের মানে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। নাগরিকত্ব সংশোধনী আইন অর সিএএ 2019-এর অধীনে কোন কোন ধর্মের অভিবাসীদের ভারতীয় নাগরিকত্বের সুবিধা প্রদান করা হয়েছে? হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান, এই কটা যারা ধর্মের লোকজন তাদেরকে করা হয়েছে। এই যে এখানে দেখো তোমাদের এই এনআরসি, এই যে সিএএ, এইগুলো তোমরা দেখে যাবে। এখানে রিলেটেড কোশ্চেন, এখান থেকে কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, যে কোনো পরীক্ষায়। এবার চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে। পৃথিবীর চৌম্বকীয় বৈশিষ্ট্য বা চৌম্বকীয় ক্ষেত্র প্রধানত কোথায় অবস্থিত? বাইরের কোরে অবস্থিত। এবার চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে। কোন ধরনের মাটি তুলা চাষের জন্য সবচেয়ে উপযুক্ত? কালো মাটি বা রেগুর মৃত্তিকা? এটা জিওগ্রাফির একটা কোশ্চেন। এটা সব ক্লাসই পাবে, একদম নিচু ক্লাস থেকে হায়ার মাধ্যমিক লেভেল, হায়ার স্টাডিজ, তারপরে এই কম্পিটিটিভে এগুলো থাকে। ওকে, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। তোমরা সকলেই এই কোশ্চেনটা দেখে যাবে। এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। ফাও এর গ্লোবাল রিপোর্ট রিসোর্সেস অ্যাসেসমেন্ট 2025, যেটা এখানে FRA 2025 রিপোর্ট অনুযায়ী মোট বনভূমির দিক থেকে বিশ্বে ভারতের স্থান কততম? এখানে হচ্ছে 9তম। এখানে একটা এই আছে ফাও এর একটা হেডকোয়ার্টার বলে দিই, ঠিক আছে? ফাও এর সংস্থা যেটা, এটা একটা ইন্টারন্যাশনাল সংস্থা। এর হচ্ছে কি হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হচ্ছে রোম, ঠিক আছে? রোম কোথাকার রাজধানী? না, ইতালির ক্যাপিটাল সিটি অফ ইতালি। ওকে, এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নের দিকে। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে যে ব্যক্তি ভারতে জন্মগ্রহণ করেছেন, যার পিতামাতা ভারতে জন্মগ্রহণ করেছেন, অথবা যিনি সংবিধান প্রবর্তনে কমপক্ষে 5 বছর আগে থেকে ভারতের সাধারণ বাসিন্দা ছিলেন, তিনি ভারতের নাগরিক হবেন? এটা কোন ধারা অনুযায়ী? এটা আর্টিকেল নাম্বার বা ধারা নম্বর 5 অনুযায়ী। এইটা পলিটির কোশ্চেন, খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় নাগরিকত্ব আইন 1955 কোন ধারার অধীনে কোনো ব্যক্তি ভারতের প্রতি অবিশ্বস্ততা বা বিশ্বাসঘাতকতা দেখালে কেন্দ্র সরকার তাকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করতে পারে? ধারা নম্বর 10। তো তোমরা জানো, বিশ্বাসঘাতকতার ফলস্বরূপ হিসাবে ফাঁসি বা অন্য শাস্তি দেওয়া যায়। এছাড়া যদি সরকার ভাবে নাগরিকত্ব থেকেও তাকে বাদ দিয়ে দেবো, মৃত্যুদণ্ড না দিয়ে, সেটাও করতে পারে। এটাও হচ্ছে মোস্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। কোন আসিয়ান দেশকে ভারতের প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করা হয়? আসিয়ান। ওকে, আসিয়ান এই কথাটা আমরা এটা পূর্ণরূপটা জেনে নিই, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস।
তো এখানে অনেক কটা দেশ আছে, এখানে দেখো মায়ানমার। মায়ানমার কেন, যে এই আসিয়ান আসিয়ান কান্ট্রি যেগুলো আছে, আসিয়ান, ওকে, এই আসিয়ান কান্ট্রির মধ্যে এই মায়ানমারটা আছে। তো মায়ানমার থেকে যদি মানে ইন্ডিয়ার দিকে আসতে হয়, তাহলে এই মায়ানমার থেকে আমরা কোথায় আসতে পারবো না, এই ইন্ডিয়ার দিকে আসার চান্স আছে। ওকে, ইন্ডিয়াতে একটা আসার রাস্তা আছে, সেই জন্য এখানে এটা আসিয়ান কান্ট্রি থেকে প্রবেশদ্বার বলা হয়। যে ভারতের সাথে যখন ইন্ডিয়ায় আসবে, তখন এর মানে রাস্তা কোন দিকে, একটা তো রাস্তা হয়, তুমি একটা ঘর থেকে বাড়ি থেকে বেরোচ্ছ বা বাড়িতে ঢুকছো, সেটার রাস্তা, বা অল্টারনেট রুট, যেখানে তোমার ধরো সব বড় বড় শপিং মলে যে আগুন লাগলে তুমি একটা জায়গায় রেস্কিউ, তোমার যে একটা এক্সট্রা রাস্তা বা ইমার্জেন্সি এক্সিট থাকে, এরকমও তো কিছু রাস্তা থাকে। তো এটা হচ্ছে সেরকমই। এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। কবে থেকে প্রধানমন্ত্রী ভিকসিত বা ভিক্ষিত ভারত রোজগার যোজনা বা পিএম ভিকসিত ভারত রোজগার যোজনা বাস্তবায়িত হয়েছে? 2025 সালে। ঠিক আছে, এই যে বিভিন্ন রকম স্কিমগুলো, এই যে স্কিমগুলো, ঠিক আছে, এই যে কি স্কিম না, গভর্নমেন্ট স্কিম। ওকে, এই যে গভর্নমেন্ট স্কিমগুলো হয়েছে, এই স্কিমগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, পরবর্তী প্রশ্ন। ধর্মপাল কোন বিখ্যাত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। এটা অনেক পরীক্ষায় এসছে, আমরা যখন পাল ডাইনেস্টি পড়ব তখন এই ধর্মপালের কথা আমরা জানতে পারি। এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। সুজি বেটস, যিনি সম্প্রতি তার 350 বা 350তম আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, তিনি কোন দেশের নাগরিক? এটা হচ্ছে নিউজিল্যান্ড। এখানে স্পোর্টস থেকেও কোশ্চেন আসে, হ্যাঁ, স্পোর্টস থেকেও কিছু কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, সেটা স্পোর্টস হোক, গেমস হোক, এটসেট্রা। ওকে, এইরকম টপিক আমি এটা দিলাম, এইরকম টপিক অনেক ইম্পর্টেন্ট থাকে। এইরকম টপিক থেকে তোমরা দেখে যাবে প্রতি বছর বছর, এই তো ডেটাগুলো তো চেঞ্জ হয়, তো এখান থেকে দেখে যাবে, এখান থেকে কোয়েশ্চেন পড়বে। তোমরা তো WBCS পরীক্ষায় দেখেছো কিছু কিছু কারেন্ট অ্যাফেয়ার্স খুব রিসেন্ট টাইম দিয়েছে, তো বুঝতেই পারছো যে কীরকম কী কোশ্চেন আসবে, স্টেট গভর্নমেন্ট পরবর্তীকালে কীরকম কী কোশ্চেন রাখবে। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন। উইন্ডোজ 11-এ অল্ট প্লাস ট্যাব কিবোর্ড শর্টকাটটির প্রধান উদ্দেশ্য কী? ওকে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন খোলা বা উইন্ডোগুলোর মধ্যে চেঞ্জেস আনতে বা পরিবর্তন করতে। এবার আমরা চলে যাবো পরবর্তী কোশ্চেনের দিকে। সর্দার বল্লভভাই পটেলের সবচেয়ে উঁচু মূর্তিটিকে কী বলা হয়? স্ট্যাচু অফ ইউনিটি। ওকে, স্ট্যাচু অফ ইউনিটি বলা হয়। এটা তার বার্থডেতে করা হয়েছিল, অর্থাৎ এটা কত কত তারিখে তার বার্থডে? 31 অক্টোবর। ওকে, 31 অক্টোবর 2018। এটা ইন্ডিয়ার তো বটেই, ওয়ার্ল্ডে যে বড় মনুমেন্ট আছে, যে বড় বড় মনুমেন্ট যে স্থাপত্যগুলো করেছে, তার মধ্যে সবথেকে লার্জেস্ট হচ্ছে সর্দার বল্লভভাই পটেলের এই মূর্তি, অর্থাৎ স্ট্যাচু অফ ইউনিটি। এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। কর্কট ক্রান্তি রেখা ভারতের কোন রাজ্যের রাজধানী সবচেয়ে কাছে দিয়ে গেছে? রাঁচি, ঝাড়খণ্ডের রাজধানী। ওকে, এটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কী কী শহর আছে? এখানে হচ্ছে পানাগড়। ওকে, কোন কোন শহরে ওপর দিকে আছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি বলে দিই। পানাগড়, ওকে, পানাগড়, আরেকটা জেলা সদর, আর কি গতকালকে এরকম টাইপের একটা কোশ্চেন এসেছিলো যে কর্কট ক্রান্তি রেখা ভারতের পশ্চিমবঙ্গের কোন শহরের নিকটবর্তী স্থান থেকে হয়েছে? ওকে, এটা হবে কৃষ্ণনগর, যেটা নদিয়া সদর টাউন। তো এখানে বহরমপুর, কৃষ্ণনগর, দুর্গাপুর এগুলো ছিল, কিন্তু পানাগড় ছিল না। আর কৃষ্ণনগর যেহেতু ছিল একটা অপশান, তো এটা রাইট অ্যান্সার কৃষ্ণনগর হবে। ওকে, তো এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, তোমরা দেখে যাও। পরবর্তী প্রশ্ন। কোন প্রধান অক্ষাংশ রেখাটি ভারতকে দুটি সমান জলবায়ু অঞ্চলে, ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে বিভক্ত করে? এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখাটা কোথায় যায় আমি এটা বলে দিই। কর্কট ক্রান্তি রেখা কোন জায়গায়? এটা হচ্ছে 22°30' নর্থ। ওকে,
এই যে এখানে এখানে পাবে, মানে বর্ধমানের আমি মানে বর্ধমান শহরটাও যদি দেখা হয়, বর্ধমান শহর থেকে আবার উত্তরে যেটা আউসগ্রাম ব্লক, ওই এরিয়া দিয়ে এই কর্কটক্রান্তি রেখা যাচ্ছে। একটু আগে আমি বললাম রাঁচি শহরের উপর দিয়ে গেছে। এটা আরেকটা নাম, ইংলিশে কিন্তু এরকম দিতে পারে, ঠিক আছে? ইংলিশে কি নাম দেবে না, ইংলিশে দেবে ট্রপিক অফ ক্যান্সার। ওকে, এটার আরেকটা নাম, এই কর্কটক্রান্তি রেখার আরেকটা নাম হচ্ছে টপিক অফ ক্যান্সার। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। কোন দেশ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিপি এর নবম সদস্য হয়েছে? এটা হচ্ছে মিশর, বা যখন ওখানে ইংলিশে লেখা থাকে তাহলে বলে দিচ্ছি ইজিপ্ট। এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। ন্যায্য ও মানবিক কর্মপরিবেশ এবং মাতৃত্বকালীন ছুটির বিধান বিধিবদ্ধ করা হয়েছে কোন নিবন্ধে? অনুচ্ছেদ নম্বর 42-এ। পরবর্তী প্রশ্ন, পর্তুগিজ অভিযাত্রী ভাস্কো দা গামা বাণিজ্যের উদ্দেশ্যে প্রথমবার কখন ভারতে এসেছেন? 1498 খ্রিস্টাব্দে। ইনি কী করেন না 1497 সালে লিসবন যে পোর্ট, ওকে, লিসবনটা কোথাকার রাজধানী? পর্তুগাল। এটা হচ্ছে ইউরোপের একটা দেশ পর্তুগাল, ওকে। উনি পর্তুগিজ ছিলেন। এখান থেকে এখানে বলা হচ্ছে 8th of জুলাই, ওকে, 8th of জুলাই উনি বেরিয়েছিলেন। ভারতে কবে পৌঁছান? 20th মে 1498 এডি অর সিইতে, ওকে। এই তারিখে উনি ভারতের কালিকট বন্দরে পৌঁছান, যেটা কেরালা রাজ্যে অবস্থিত বর্তমানে। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, তোমরা অতি অবশ্যই দেখে যেও। এবার চলে যাবো আমরা নেক্সট স্লাইডের দিকে। রাজ্য বিধানসভার অকাল বিলুপ্তি ব্যতীত একজন বিধায়ক সর্বোচ্চ কত সময়ের জন্য পদে অধিষ্ঠিত থাকতে পারেন? 5 বছর। মানে একবার যখন যদি অকাল বিলুপ্তি মানে হচ্ছে যদি এটা মানে ভেঙে না যায় তাহলে কতদিন, তাহলে একবার যদি হয় তাহলে 5 ইয়ার্স। এখানে এমপি বা এমএলএ যদি হয় তাহলে এইরকম, যদি এখানে ডিজলভ কিছু না হয় তাহলে এটা 5 ইয়ার্স পর্যন্ত, একজন ইলেকশন যখন হবে সেখান থেকে 5 ইয়ার্স পর্যন্ত তারা থাকতে পারে, ওকে। এই যেমন বিধানসভা হল পশ্চিমবঙ্গে, তামিলনাড়ু, আসাম, এইসব স্টেটগুলোয় সেরকম টাইপের এগুলো। এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। সিপিইউ এর ভেতরে কোন উপাদান সমস্ত গাণিতিক যেমন যোগ, বিয়োগ এবং যৌক্তিক বা রেশনাল জাতীয় যেমন তুলনা, অপারেশন সম্পাদনের জন্য দায়ী? এটা কি হয়? ALU, অ্যারিথমেটিক লজিক ইউনিট, ওকে। এটা কম্পিউটার থেকে একটা কোশ্চেন। পরবর্তী প্রশ্ন, কাকে 2025 সালে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছিল? আর্মান্ড ডুপ্লান্টিস। এই ব্যক্তিটাকে রিলেটেড অনেকবার কোশ্চেন এসছে, অনেকটা এনটিপিসিতে, ঠিক আছে। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এই টাইপের কোশ্চেন 2-3 বার এসেছে এবং 2-3 রকমভাবে এসেছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, ওকে। এটা তো ছিল 2025-এরটা, 2025 সালের। তোমাদের হয়তো 2026 সালে যদি বেরিয়ে থাকতে পারে সেটারও করতে হতে পারে, ওকে। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। কোনো পরিবাহীর মধ্যে দিয়ে বা কন্ডাক্টের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ দ্বিগুণ বা 2x করা হলে উৎপন্ন তাপের উপর কী প্রভাব পড়বে? কী হবে? এটা 4 বার হয়ে যাবে এটা, ঠিক আছে। এবার চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে। ভারতের সুলতানি আমলের স্থাপত্যের ক্ষেত্রে নিম্নলিখিত কোন প্রধান কাঠামোগত পরিবর্তন দেখা দিয়েছিল? খিলান আর গম্বুজ শৈলী পরিচিতি, ওকে। খিলান আর গম্বুজ শৈলী এগুলো দেখা দিয়েছিল, এগুলো ইন্ট্রোডিউস হয়েছিল এই 12th সেঞ্চুরি বা 11th সেঞ্চুরি থেকে। পরবর্তী প্রশ্ন, বছরে কোন 2টি তারিখে সূর্যের রশ্মি কি নিরক্ষরেখায় সরাসরি পড়ে যার ফলে পৃথিবীর সর্বত্র দিন আর রাত্রি সমান হয় সব জায়গায়? এটা জিওগ্রাফির একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা অনেক পরীক্ষায় কোশ্চেনটা আসে, অনেকবার পিএসসিতে আসে বা কেপি বা ডাব্লিউবিপির মতন এক্সামে আসে। এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। এটা কি 21 মার্চ আর 23rd সেপ্টেম্বর। এবার চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে।
নভেম্বর 2025-এ বিহার বিধানসভা নির্বাচনের পর বিজেপির সংসদীয় বোর্ড তাদের বিধানসভা দলের নেতা নির্বাচনের জন্য কাকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে। এটা কে না, বিজেপি, মানে তাদের অবজারভার হিসাবে। তো এটা হচ্ছে শিবরাজ সিং চৌহান। ওকে, তিনি একজন গরিষ্ঠ নেতা, একজন সিনিয়র একজন পার্টির নেতা, তাকে দায়িত্ব দিয়েছিল। পরবর্তী প্রশ্ন, আমরা শীতকালে কী ধরনের পোশাক পরি? পশমি এবং রঙিন কাপড় পরি। পরবর্তী প্রশ্ন, 2025 সালের মার্চ মাসে মধ্যপ্রদেশ সরকার কোন জাতীয় উদ্যানকে আনুষ্ঠানিকভাবে বাঘ সংরক্ষণাগার হিসেবে ঘোষণা করে? মাধব জাতীয় উদ্যান। এই ন্যাশনাল পার্কগুলো বা বার্ড স্যাংচুয়ারিগুলো, এগুলো দেখে আসবে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার পরবর্তী প্রশ্ন, 2025 সালের 17 নভেম্বর কোয়ান্টাম এআই এবং কম্পিউটিং এর একটা সেন্টার অফ এক্সিলেন্স আয়োজনের জন্য নির্বাচিত করা হয় কোনটাকে? আইআইটি ধারওয়াড়কে করা হয়, আইআইটি ধারওয়াড়। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতিমালা কোন অনুচ্ছেদে সমান বিচার ও বিনামূল্যে আইনি সহায়তা নিয়ে আলোচনা করেছে? আর্টিকেল নাম্বার 39A। পরবর্তী প্রশ্ন, সংবিধানে কোন অনুচ্ছেদে সমাজের দুর্বল অংশের বা বিশেষ করে তপশিলি জাতি উপজাতিদের শিক্ষাগত অর্থনৈতিক স্বার্থের উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়েছে? ধারা নম্বর 46 বা আর্টিকেল নাম্বার 46। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদের অধীনে সমাজ কল্যাণ এবং জনকল্যাণ সম্পর্কিত বিধানগুলো রয়েছে? ধারা 38 বা আর্টিকেল নাম্বার 38। পরবর্তী প্রশ্ন, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি বা সিএসপি কোন সালে গঠিত হয়? 1934 সালে হয়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি ভারতের রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতার একটি উদাহরণ? প্রধানমন্ত্রীর নিয়োগ। এখানে দেখছো কতগুলো কোশ্চেন খুব ইম্পর্টেন্ট এবং অনেক কটা পরীক্ষায় আসছে, সেই জন্যই তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখা হচ্ছে। পরবর্তী প্রশ্ন, ভারতের পশ্চিম উপকূলীয় অঞ্চল বা মালাবার উপকূল কোন মৌসুমি বায়ু জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কোন কোন উপকূলে অতি ভারী বৃষ্টিপাত ঘটায়? এটা হচ্ছে সাউথ ওয়েস্ট, ঠিক আছে, ওয়েস্ট তো সাউথ ওয়েস্ট আছে এটা। আমি এখানে লিখে দিলাম ইন্ডিয়ার কোন পোর্শনে আছে। তো এটা কি না, এখানে এটা হচ্ছে যে উপকূলীয় অঞ্চল মালাবার উপকূল বলেছে বা কোঙ্কণ উপকূল, এটা হবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। ঠিক আছে, এবার চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে। নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি ভারতের উত্তর পশ্চিম অঞ্চলে যেমন পাঞ্জাব হরিয়ানায় উৎপাদিত একটি প্রধান রবি বা শীতকালীন ফসল? গম বা গেহু বলে এটাকে। এখান থেকে রুটি, চাপাটি এই জাতীয় জিনিস বানিয়ে খায়। পরবর্তী প্রশ্ন, 2025 সালের মে মাসে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআই কর্তৃক নির্ধারিত পলিসি রেপো রেট কত শতাংশ কার্যকর ছিল? 6.00%। এই ইন্ডিয়ান ইকোনমিক্স থেকে দেখবে, ঠিক আছে, ইকোনমিক্স বলে লিখে দিচ্ছি, এখান থেকেও দেখে যাবে। কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস সিজিএ কর্তৃক জুন 2026-এ প্রকাশিত সরকারি তথ্য অনুসারে 2025-26 অর্থবর্ষের বা FY ফিনান্সিয়াল ইয়ার 26-এর জন্য ভারতের প্রকৃত রাজস্ব ঘাটতি মোট দেশজ উৎপাদনের বা জিডিপির কত শতাংশ হিসেবে নিযুক্ত? 4.4%। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত নৃত্যশিল্পী কে পশ্চিমবঙ্গের কলকাতায় এমন একজন তার মানে গুরু এমন যিনি রাজ্যে ভারতনাট্যম এবং মোহিনীঅট্টম উভয় নৃত্যশৈলীকে জনপ্রিয় করে এবং তাতে দক্ষতা অর্জনের জন্য স্বীকৃত? থাঙ্কামণি কুট্টি। ওকে, থাঙ্কামণি কুট্টি ইনি একটা ফেমাস পার্সন, ফেমাস নাম। চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। 1976 সালে 42তম সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে ভারতীয় সংবিধানের কোন অংশে প্রশাসনিক ট্রাইব্যুনাল যুক্ত করা হয়েছিল? অংশ নম্বর 14A, মানে হচ্ছে পার্ট কি, পার্ট হচ্ছে 14A এটাকে বলে। ওকে, পার্ট 14A।
পরবর্তী প্রশ্ন, 1857 সালে বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং ছিলেন। এই সময় এটা কী ছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় ছিল। এরপর থেকে ব্রিটিশ গভর্নমেন্টের হাতে চলে যায় ভারতের দায়িত্ব। পরবর্তী প্রশ্ন, 1857 সালে বিদ্রোহকে কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছে? ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বলেছে। বিনায়ক দামোদর সাভারকার বা ভি.ডি. সাভারকার। পরবর্তী প্রশ্ন, 1857 সালে বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? রয়্যাল এনফিল্ড রাইফেল, যে গ্রিসড কার্তুজ, এটা কি গরু আর শুকুরের চর্বি দিয়ে তৈরি এরকম বলা হতো। এটা ব্যবহার করতে হতো কি না, ওর যে টোটাটা ওটাকে দাঁতে করে কেটে পুড়তে হতো। এই যে সৈন্যদের মুখ দিয়ে খুলতে হতো, মানে কেটে পুড়তে হতো। তো বলা হলো যে এখানে গরু আর শুকুরের চর্বি আছে, তো যে কেউ জিনিস যে মানে এমন থাকে যে কোনো কোনো ধর্মে কোনো প্রাণী হত্যাকে মানা করা আছে, যেমন হিন্দু ধর্ম মতে যেমন বলা আছে, ইসলাম ধর্ম বা মুসলিম মতে বলা আছে, তো সেইগুলো হচ্ছে তাদের ধর্ম বিনাশের কারণ। সেহেতু এই বিদ্রোহটা শুরু হয়েছিল, এটা একটা রিজন হিসেবে বলা হয়। এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। 1857-তে লখনৌতে সংগঠিত বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? বেগম হজরত মহল। পরবর্তী প্রশ্ন, 1991 সালে এলপিজি সংস্কারের পর ভারতের কোন খাতে সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধি ঘটেছিল এবং পরবর্তীকালে যা ভারতে জিডিপিতে বৃহত্তম অবদানকারী হয়ে ওঠে? ব্যাংকিং এবং সেবা খাতে। পরবর্তী প্রশ্ন, একটি বাল্বে আলো উৎপন্ন হয় গরম করার প্রভাবে। পরবর্তী প্রশ্ন, ভারতে 31টি প্রধান শহরের নারী নিরাপত্তা মূল্যায়নকারী নারী 2025 প্রতিবেদনটি কাদের দ্বারা প্রকাশিত করা হয়েছিল? ভারতীয় মহিলা কমিশন বা ন্যাশনাল কমিশন অফ ওয়ামেন। পরবর্তী প্রশ্ন, ভারতের অন্যতম বিখ্যাত সঙ্গীতজ্ঞ পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্র বাজানোর সাথে যুক্ত ছিলেন? সেতার। এটা ভেরি একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, একটা পার্সোনালিটি থেকে দিচ্ছে, ভাবতে পারছো কত কোন লেভেলে পার্সোনালিটি তার। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রধান ও ঐতিহাসিক সাংবিধানিক সংশোধনী আইনটিকে দেশের ক্ষুদ্র সংবিধানও বলা হয়। 42তম সাংবিধানিক সংশোধনী 1976। ঠিক আছে, এই যে লাস্টে 76 আছে, এই যে সিক্সটা কী করে হচ্ছে? 4+2, এই 4+2টা আবার দেখো 42 আছে। আবার যখন 78 থাকছে, 78-এর আবার দেখবে 4+4, তাহলে এটা কি থাকছে? 44। এই টাইপেরই আর কি, যেটা আচ্ছা সেই টাইপ সেগুলো। এবার চলে যাবো পরবর্তী প্রশ্নের দিকে। দেখো পরবর্তী প্রশ্ন নয়, আজকের মতন যেটুকু ছিল সেটুকু আলোচনা করে দিলাম। আমি দুদিনের অর্থাৎ 13ই জুন 14ই জুনের যে আমি যে কেজিএস পার্টটা আমি ওটা অ্যানালিসিস করে দিয়েছি। ঠিক আছে, ভিডিওটিকে তোমরা ভালো করে দেখো এবং আগে যে ভিডিও এর যে প্রথম যখন পরীক্ষা হয়েছিল 2-3 দিন, সেই পরীক্ষাগুলো আমি কিন্তু অ্যানালিসিস করে দিয়েছি। যারা দেখোনি তারা দেখে নাও, এবং আমাদের WBCS-এর ভিডিও অ্যানালিসিস করা হয়েছে, তোমরা ভিডিওগুলো দেখে নিও। ওকে, এখানে দেখো একটা সুন্দর ট্যাগলাইন দেওয়া আছে, ক্লাসটা তুমি কমপ্লিট করলে মানে তুমি হার মানোনি, আর যে হার মানে না তাকে কেউ কোনোদিন হার মানাতে পারে না। তোমাদের কিছু কোয়ারিজ থাকলে এখন আমাদের নাম্বার দেওয়া আছে 7866878332, এই নাম্বারটাতে তোমরা যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো হাই বলে, বা কোনো গ্রুপে অ্যাড করতে বললে। নতুন আমাদের ব্যাচ আসছে, সেখানে হাই লেখো বা আমাদের নতুন ব্যাচে অ্যাড করে দিন বা কিছু, সেগুলো করতে পারো তোমরা। যেমন ওখানে পেমেন্ট বা যা কিছু আছে মূল্য, সেই হিসাবে মনে রেখো। আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেল বা হোয়াটসঅ্যাপ পেজ ছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এগুলো আছে, এগুলো ফলো করতে পারো। আজকে এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী দিনে অন্য ভিডিও নিয়ে। যদি আমার ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।